সামনে যে পুলিশ কনস্টেবল পরীক্ষাটা আছে তাকে সামনে রেখে 2018 সালের যে পুলিশ কনস্টেবল প্রিলির পরীক্ষাটি হয়েছিল সেখানে 50টি জিকে ছিল এবং সেই 50টি জিকে থেকে অপশানগুলোকে ধরে ধরে প্রায় 300 থেকে 400 কাছাকাছি জিকে আলোচনা করব আজকে। তোমাদেরই সব উপকারে আসবে আশা করছি এবং এটি সাইজ স্ট্রিপ আকারেই করেছি, একটু মনোযোগ আকারে দেখবে। প্রথম প্রশ্ন, ভারতের নেপোলিয়ান কাকে বলা হতো? তো এটা উত্তর হবে সমুদ্রগুপ্ত এবং এই উপাধিটা দেন কে? ভিনসেন্ট স্মিথ। তার মানে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছেন ভিনসেন্ট স্মিথ। এই সমুদ্রগুপ্তের আরও একটা উপাধি ছিল, সেটা হচ্ছে লিচ্ছবি দরিদ্র। নেক্সট বাকি অপশানগুলো আলোচনা করে দিচ্ছি। দেখো যে স্কন্দগুপ্ত কি বলা হয়? ভারতের রক্ষাকর্তা। কেন বলা হয়? কারণ হুন আক্রমণ প্রতিহত করেছিলেন বলেই স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলেছিলেন কে? রজনীপাল দত্ত। একই রকম দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যাকে উপাধি দেওয়া হয়েছিল শকারি, কেন? শকদের পরাজিত করেছিলেন বলে। এবং প্রথম চন্দ্রগুপ্ত, এর একটা উপাধি ছিল যে মহারায়াধিরাজ। এখানে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, একবার ভালোভাবে দেখে নিও। পরের প্রশ্ন যাব। সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য দেশের সংখ্যা কয়টি? তো কয়টি? উত্তর হবে 5টি, যে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, চীন ও রাশিয়া। তো এর সদর দপ্তর কোথায় আছে? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সদর দপ্তর আছে। পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি? এটা যেহেতু 2018 সালের প্রশ্ন, বুঝতেই পারছো, তো সম্ভাব্য হিসাবে লেখা আছে, তো এটা অনেক পুরনো প্রশ্ন হিসাবে। যে ইমরান খানের পার্টির নাম ছিল তহরিক-ই-ইনসাফ। তো পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? লিয়াকত আলী খান। বর্তমানে কে আছেন? বর্তমানে নাম হচ্ছেন শেহবাজ শরীফ এবং তিনি হচ্ছেন 23তম প্রধানমন্ত্রী এবং 2022-এ নির্বাচিত হন। এবং ইমরান খান তিনি ছিলেন 22তম প্রধানমন্ত্রী এবং তিনি ছিলেন একজন ক্রিকেটার। নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী? তো এটা উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস। এর কাজ কি? এটি মানবদেহে হজমে সাহায্য করে। এছাড়া এটি কি করে? দুধকে দইয়ে রূপান্তরিত করে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যে দইয়ে কোন অ্যাসিড থাকে? তো উত্তর হবে ল্যাকটিক অ্যাসিড। প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? তো এটা উত্তর হবে 1930 সালে। কোথায় হয়েছিল? উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। এবং চ্যাম্পিয়ন হয়েছিল কে? চ্যাম্পিয়ন উরুগুয়ে হয়েছিল এবং রানার্স হয়েছিল আর্জেন্টিনা। তো 2022 সালের যে বিশ্বকাপটা হয়ে গেছে সেটা কিন্তু হয়েছিল কোথায়? কাতারে হয়েছিল। চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা, রানার্স হয়েছিল ফ্রান্স। এবং 2026 সালে যেটা অনুষ্ঠিত হবে সেটা 3টি দেশে হবে, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল? তো এটা উত্তর হবে ক্যাবিনেট মিশন পরিকল্পনা। তো কত সালে ভারতে আসেন? 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে। ঠিক আছে, নেক্সট আরেকটা প্রশ্ন বলছি গণপরিষদ থেকে, যে গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিল কে? সচিদানন্দ সিনহা এবং স্থায়ী সভাপতি ছিল রাজেন্দ্র প্রসাদ। এবং আরও 3টে প্রশ্ন এখানে আলোচনা করছি। দেখো যে সাইমন কমিশন, এটা গঠিত হয়েছিল 1927 এবং ভারতে আসে 1988। ওয়াভেল পরিকল্পনা, এটা হচ্ছে 1945 সাল এবং কিপস মিশন, এটা হবে 1942 সাল। 4টে অপশানে কিন্তু ইম্পর্টেন্ট আছে, তোমরা একটু দেখে নিও। 21 নম্বর প্রশ্ন, ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা। এটা উত্তর হবে আরাবল্লী এবং এই আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ সে হচ্ছে গুরু শিখর। বিন্দু পর্বত দেখো অপশানে আছে, এটা নিয়ে আলোচনা করি। এটা কি? এটা হচ্ছে এক ধরনের স্তূপ পর্বত এবং এটি উত্তর ও দক্ষিণ ভারতের জল বিভাজিকা বলে। এটা কি বলছে? উত্তর ও দক্ষিণ ভারতের জল বিভাজিকা বলে। এবং এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুড উইল পিক বা লোকালি ভাষায় বলতে পারো কালুমার। নীলগিরি,
নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ডোডাবেরা। হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অবশ্যই মাউন্ট এভারেস্ট, সবাই জানো। এবং এটি হচ্ছে হিমালয় হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটি একটি নবীন ভঙ্গিল পর্বত। নেপালে মাউন্ট এভারেস্ট সাগর মাথা নামে পরিচিত। কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? এটা উত্তর হবে জাহাজ। কোন প্রাণী পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীক? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা উত্তর হবে মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। এবং পশ্চিমবঙ্গ সম্পর্কে আরও কিছু ডিটেলস দিয়েছি, দেখো যে পশ্চিমবঙ্গের যদি পাখি বলা হয় রাজ্য পাখি, তাহলে সেটা মাছরাঙা, এবং ফুল বললে শিউলি, গাছ বললে ছাতিম। পশ্চিমবঙ্গ দিবস কবে পালিত হয়? পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়, কিন্তু এটা অনেক আগেই ভারতে পশ্চিমবঙ্গ দিবস পালিত করা হয়, সেটা কিন্তু 20 জুন। পুলিশ দিবস পালিত হয় 1 সেপ্টেম্বর। এবং কন্যাশ্রী দিবস এটা হচ্ছে 14 আগস্ট। সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে বুলন্দ দরওয়াজা কে তৈরি করেন? তো বুলন্দ দরওয়াজা তৈরি করেন সম্রাট আকবর। একই রকম প্রশ্ন আছে যেটা হচ্ছে আলাই দরওয়াজা। তো আলাই দরওয়াজা তৈরি করেন কিন্তু আলাউদ্দিন খলজি। কীভাবে মনে রাখতে পারো? আলাউদ্দিনের আলা এবং আলাই দরওয়াজার আলা। এবং বুলন্দ দরওয়াজার আকবরের বর আছে, ব আছে, এবং বুলন্দ দরওয়াজাতে ব আছে, সেভাবে তুমি মনে রাখতে পারো। এবং এটি নির্মাণ করেন কোথায়? গুজরাটের ফতেপুর সিক্রিতে তৈরি করা হয়। স্বচ্ছ সমীক্ষা অনুসারে বর্তমানে ভারতবর্ষের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হচ্ছে ইন্দোর। একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখা, তো আন্তর্জাতিক তারিখ রেখা বলতে অ্যাকচুয়ালি 180 ডিগ্রির দাগমা অংশকে বলা হয়, এটা মনে রাখবে। তো একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে, যখন এটা যদি আমি আন্তর্জাতিক তারিখ রেখা বলি, তো যখন পশ্চিম থেকে পূর্ব দিকে যাবে তখন একদিন পিছিয়ে যাবে, এবং যখন পূর্ব থেকে পশ্চিম দিকে যাবে তখন একদিন এগিয়ে যাবে, এটা মনে রাখবে। তো এছাড়া আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে দিয়েছি, যে 0 ডিগ্রি দাঘিমা বললে সেটা হচ্ছে মূলমধ্যরেখা। তার মানে বলতে পারি মূলমধ্যরেখার মান কত? 0 ডিগ্রি দ্রাঘিমাংশ। তো এটি কি করেছে? পৃথিবীকে পূর্ব পশ্চিম গোলার্ধে ভাগ করেছে, এবং এটি ইংল্যান্ডের গ্রিনিচ শহরের ওপর দিয়ে গেছে। ইম্পর্টেন্ট প্রশ্ন, যে মূলমধ্যরেখা কোথা দিয়ে গেছে? ইংল্যান্ডের গ্রিনিচ শহরের ওপর দিয়ে গেছে। এবং দ্রাঘিমা দিয়ে সময় নির্ণয় করা হয়। একটা ইম্পর্টেন্ট একটা মান দেখতে পাচ্ছ, যে 1 ডিগ্রি সমান 4 মিনিটের হেরফের হয়, ঠিক আছে। এবার কিছু গুরুত্বপূর্ণ অক্ষাংশ নিয়ে আলোচনা করব। দেখো 0 ডিগ্রি অক্ষাংশকে বলে নিরক্ষরেখা বা বিষুবরেখা। যদি 23 ডিগ্রি উত্তর বলে, 23 ডিগ্রি যদি উত্তর বলে তাহলে সেটা কর্কটক্রান্তির রেখা। 23 ডিগ্রি 23.5 ডিগ্রি উত্তর বললে সেটা কর্কটক্রান্তির রেখা, এবং 23.5 ডিগ্রি দক্ষিণ হলে সেটা মকরক্রান্তি রেখা। 66.5 ডিগ্রি উত্তর হলে সেটা সুমেরুবৃত্ত, এবং 66.5 ডিগ্রি দক্ষিণ হলে সেটা হচ্ছে কুমেরুবৃত্ত। এবং 90 ডিগ্রি উত্তর হলে সুমেরু, এবং 90 ডিগ্রি দক্ষিণ হলে কুমেরু। তো এটা দেখে নেবে, এই বিশেষ করে মানগুলো কর্কটক্রান্তি রেখা, নিরক্ষরেখা, মকরক্রান্তি রেখা, এগুলো একটু দেখে নিও। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে? তো এটা উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। তার ইম্পর্টেন্ট একটা উপন্যাস হচ্ছে মেঘনাদ বধ কাব্য। তো আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে আলোচনা করব। দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস, কপালকুণ্ডলা খুব ইম্পর্টেন্ট, আনন্দমঠ এটা তো খুবই ইম্পর্টেন্ট, সীতারাম, দেবী চৌধুরানী, এবং কৃষ্ণকান্তের উইল। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে ছদ্মনাম ছিল সেটা হচ্ছে কমলাকান্ত। 34 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, যে পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? এটা উত্তর হবে বিহার। তো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে বাংলার প্রথম নির্বাচিত রাজা কে? তো উত্তরটি কী হবে? উত্তরটি হবে গোপাল। তো গোপালই হচ্ছে অ্যাকচুয়ালি পাল বংশের প্রতিষ্ঠাতা। প্রকৃত প্রতিষ্ঠাতা বললে উত্তর হবে ধর্মপাল। সর্বশ্রেষ্ঠ রাজা, পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা দেবপাল, এবং শেষ রাজা হচ্ছে গোবিন্দ পাল।
এবং আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে বিক্রমশিলা বিহার কে প্রতিষ্ঠা করেন, এটা উত্তর হবে কিন্তু ধর্মপাল। টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন, উত্তর হবে জে.এল. বেয়ার্ড। তো এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কারক দিয়েছি, দেখো যে কম্পিউটার আবিষ্কার করেন কে, চার্লস ব্যাবেজ। মোবাইল, মার্টিন কুপার। টেলিফোন, গ্রাহাম বেল। রেডিও, মার্কনি। এগুলো সবকটাই ইম্পর্টেন্ট দেখে আমি দিয়েছি, একটাও বাদ দেবে না, প্রত্যেকটা সাজেশন আকারে দেওয়া হয়েছে। এরোপ্লেনটা কি রাইট ব্রাদার্স বা বলতে পারো অরভিল রাইট এবং উইলভার রাইট। পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমা, দেখে নেবে এটা যে পারমাণবিক বোমা হচ্ছে জে. রবার্ট ওপেনহাইমার এবং হাইড্রোজেন বোমা হচ্ছে এডওয়ার্ড টেলর। এই দুটো নামে অনেকে কনফিউজ করে দেয়। দেখো পারমাণবিক বড় নাম, ওপেনহাইমার বড় নাম, হাইড্রোজেন একটু ছোটো নাম, এডওয়ার্ড টেলর ছোটো নাম, এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। ডায়নামো হচ্ছে মাইকেল ফ্যারাডে। বৈদ্যুতিক বাতি, এটা টমাস আলভা এডিসন। ব্যারোমিটার হচ্ছে টরেসেলি। থার্মোমিটার, এটা হচ্ছে ফারেনহাইট। এবং সব থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন লাস্টে দেওয়া হয়েছে, দেখো যে ডিনামাইট, এটা হচ্ছে আলফ্রেড নোবেল এবং এর নাম হিসাবেই নোবেল প্রাইজটা দেওয়া হয়। নেক্সট এক্স রশ্মি আলোচনা করব। এক্স রশ্মি এটা হচ্ছে কে, রন্টজেন আবিষ্কার করেন। ইলেকট্রন, এটা জে টমসন বা থমসন বলতে পারো। প্রোটন, এটা রাদারফোর্ড এবং নিউটন, এটা হচ্ছে স্যাডউইক। এগুলো সব থেকে সাজেস্টিভ আকারে দেওয়া হয়েছে, এখান থেকে কোনো সাজেশন করতে যেও না, সবগুলোই মুখস্থ করবে, পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। কাপড় কাঁচা সোডা হলো নিচের কোনটি? তো দেখো অপশানে আছে সোডিয়াম বাইকার্বনেট। এই সোডিয়াম বাইকার্বনেট এটা কিন্তু বেকিং সোডা, যার সংখ্যা হচ্ছে NaHCO3। কীভাবে মনে রাখতে পারো, বাই মানে যেটা খায় মানে খাওয়া যায়, বেকিং সোডা খাওয়া যায়। আর কাপড় কাঁচা সোডা সেটা কিন্তু সোডিয়াম কার্বনেট এবং সেটাকে এভাবেও লেখা যেতে পারে, যেটা পরীক্ষায় দিয়েছে হাইড্রেটেড, সেটাকে ডেকা হাইড্রেটেড কারেও বলা যেতে পারে। ডেকা কেন? কারণ এখানে 10 অণু জল থাকে বলে, Na2CO3 এবং 10 অণু জল থাকে বলে। তো আর একটা দিয়েছি ক্যালসিয়াম কার্বনেট সংকেত হচ্ছে CaCO3। এটা হচ্ছে মার্বেল পাথর বা চুনা পাথরের রাসায়নিক নাম বা এটা সংকেত। তো নেক্সট হচ্ছে খাদ্য লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড এবং সংকেত হচ্ছে NaCl। চারটে জিনিসই খুব ইম্পর্টেন্ট আছে, এই চারটে জিনিস ভালোভাবে দেখে নিও। ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয়? তো সবাই জানো এটা খুবই সহজ প্রশ্ন, স্লিপ পয়েন্ট। আমি আরও কিছু আলোচনা করে দিয়েছি। ক্রিকেট খেলার জন্য আরও একটা খুব ইম্পর্টেন্ট টার্ম আছে, যেটা হচ্ছে প্রপিং ক্রিজ। হ্যাঁ, এটা অনেকেই ভুল করে দেয়, প্রপিং ক্রিজ, এটা ভালো করে মনে রাখবে, এটা ক্রিকেট খেলায় ব্যবহৃত একটা শব্দ। পেনাল্টি কর্নার, এটা সবাই জানো, এটা হচ্ছে ফুটবল। তো গলফ থেকে যে দুটো শব্দ খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টি এবং ক্যাডি, এটা হচ্ছে গলফ খেলার সঙ্গে যুক্ত শব্দ। তারপরে দুটো প্রশ্ন দিয়েছি, দেখো একটা হচ্ছে স্ম্যাচ, একটা হচ্ছে স্ম্যাচ বললে ভার উত্তোলন বা যেটা বলে ওয়েট লিফটিং, আর স্ম্যাশ বললে লন টেনিস বা ব্যাডমিন্টন বা ভলিবল বলতে পারো এগুলো। আর একটা ইম্পর্টেন্ট শব্দ পরীক্ষা খুব পড়ে, যেটা হচ্ছে কক্স। তো কক্স হচ্ছে নৌকা দৌড় প্রতিযোগিতার সঙ্গে যুক্ত শব্দ। 44 নম্বর প্রশ্ন, ক্রোয়েশিয়ার রাজধানী কি? তো এটা উত্তর হবে জাগ্রেব। তো আমরা এখন কার রাজধানী পড়ব? তো প্রথম কথা হচ্ছে যে আমাদের রাজধানী যেগুলো পড়তে হবে, ভারতের প্রতিবেশী দেশ যেগুলো, সেই প্রতিবেশী দেশগুলো অবশ্যই সব পড়তে হবে এবং কারেন্ট যেগুলো হট লিস্টে আছে, যেগুলো ঘটনা নিত্য ঘটছে, হ্যাঁ, সেই দেশগুলো, যে দেশগুলো এখন বর্তমানে ইম্পর্টেন্ট বা হট লিস্টেড আছে, সেই দেশগুলোকে মেনলি পড়তে হবে। তো দেখতে পাচ্ছ আমরা প্রথমে আলোচনা করছি পাকিস্তানের সবাই জানো এটা রাজধানী হচ্ছে ইসলামাবাদ, বাংলাদেশের ঢাকা, নেপালের কাঠমান্ডু, ভুটানের থিম্পু, শ্রীলঙ্কার জয়বর্ধনপুরের কোট্টে এবং কলম্বো, দুটোই রাজধানী। এটা বাণিজ্যিক দিক দিয়ে এবং এটা মেন বলতে পারো অর্থনৈতিক বা প্রধান। এবং আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল, মালদ্বীপের মালে, মায়ানমার নেপিদো এবং ইন্দোনেশিয়া হচ্ছে জাকার্তা। তো এই কটা হচ্ছে ভারতের মেনলি প্রতিবেশী। তো এই প্রতিবেশীর ওপর দিয়ে
রাজধানী আসতে পারে। এবং যেগুলো গুরুত্বপূর্ণ হটলিস্টেড বলতে পারি যে ইসরায়েল এবং প্যালেস্টাইন, এটা তো বিতর্কের ব্যাপার, বুঝতেই পারছো যে জেরুজালেম দুজনেরই রাজধানী। কিন্তু ইসরায়েল থেকে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তেল আবিব, এটা অর্থনৈতিক একটা কেন্দ্র ইসরায়েলের, তেল আবিব। নেক্সট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সোমালি, এর রাজধানী হচ্ছে মোগাদিসু। মস্কো, বুঝতেই পারছো রাশিয়া ইউক্রেন, এটা যুদ্ধ চলছে এখনো, তো রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো, ইউক্রেনের হচ্ছে কিয়েভ। ভেনেজুয়েলা, এটা হচ্ছে কারাকাস। নেক্সট জাপানের টোকিও, চীনের হচ্ছে বেজিং, এ দুটো তো অবশ্যই দেখতে হবে, এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ বলে। নেক্সট সুদানের হচ্ছে খার্তুম। ইরানের তেহরান। আমেরিকা হচ্ছে ওয়াশিংটন ডিসি। মেক্সিকো সিটি। এবং কানাডা হচ্ছে অটোয়া। এবং অস্ট্রেলিয়া হচ্ছে ক্যানবেরা। তাহলে আরও কিছু দেখতে পারো, আমাদের 195খানা দেশ আছে, তো সব দেশ তো সম্ভব নয় দেখার, যেগুলো প্রতিবেশী এবং গুরুত্বপূর্ণ দেশ সেইগুলোই আমরা পড়বো, এবং যেগুলো হটলিস্টেড হয়ে আছে নিউজে সেগুলো আমরা দেখব। এবং এই দেশগুলোরই মেনলি বলবো মুদ্রা দেখতে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কে আছেন, এগুলো আমাদের দেখতে হবে। হুতুম প্যাঁচা ছদ্মনাম নামে কে পরিচিত? তো এটা উত্তর হবে কালী প্রসন্ন সিংহ। তো বাকি তিনটে অপশান আলোচনা করে দিচ্ছি, যদিও অতটা ইম্পর্টেন্ট নয়। মাইকেল মধুসূদন দত্ত, তো তিনি কিছু কিছু ক্ষেত্রে টিমোথি পেন পোয়েম নামেও কবিতা লিখতেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম পশ্চচিৎ উপযুক্ত ভাইপোষ্য। নেক্সট শরৎচন্দ্র, এটা ইম্পর্টেন্ট, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী। তোমরা চাইলে বই থেকেও ছদ্মনামগুলো দেখতে পারো, এটা কিন্তু অনেক সময় আসে ছদ্মনামগুলো। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? এটা কোথায় আছে? আন্টার্কটিকাতে আছে। এছাড়া আরও দুটি কেন্দ্র আছে, যেটা হচ্ছে মৈত্রী ও ভারতী। মোট 3টি কেন্দ্র আছে। খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? তো আমরা মেনলি পড়ে এসেছি যে ভিনিগার। তো অ্যাকচুয়ালি ভিনিগারে কী থাকে? ভিনিগারে অ্যাকচুয়ালি অ্যাসিডিক অ্যাসিড থাকে, এবং এই ভিনিগারটি খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। তো অপশানে দেখতে পাচ্ছি যে বেনজোইক অ্যাসিড আছে, এটা কিন্তু অবশ্যই এটা অ্যান্সার হবে। আর অ্যাসিটিক অ্যাসিড যেহেতু আছে, অ্যাসিটিক অ্যাসিড নয়, লঘু দমন। অ্যাসিটিক অ্যাসিডের যদি লঘু দমন থাকতো তাহলে আমি এটাকে অ্যান্সার করতাম। তো এই ক্ষেত্রে অ্যান্সার বলবো আমি বেনজোইক অ্যাসিড, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এছাড়া আরও দুটো অপশান দেখো আছে, টার্টারিক অ্যাসিড, এটা কিসে আছে? তেঁতুল আঙুরে পাওয়া যায়। এবং একটু আগে আলোচনা করলাম সোডিয়াম বাইকার্বনেট, যেটা হচ্ছে বেকিং সোডা, খাই, এরকম করে মনে রাখতে পারো। ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? তো এটা হচ্ছে পিঙ্গালি বেঙ্গাইয়া। 38তম প্যারালাল বিভক্ত করে, উত্তর হবে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। তো আমরা ভারতের প্রতিবেশী যে দেশগুলো আছে তার সঙ্গে কিছু সীমানার নাম হিসাবে আমরা প্রশ্ন আলোচনা করব। যে ভারত পাকিস্তান সবাই জানো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেড ক্লিফ, এলওসি আকারেও অবশ্য থাকতে পারে, দেখে নেবে, এলওসি লাইন অফ কন্ট্রোল। ভারত বাংলাদেশ, তো 1947 সালে যখন ভারত স্বাধীন হয়, বা বলতে পারি যে ভারত পাকিস্তান যখন ভাগ হয়ে যায়, তখন পূর্ব পাকিস্তান, বাংলাদেশ না হয়ে পূর্ব পাকিস্তানের সঙ্গে যে সীমানা ছিল সেই সীমানাটা অ্যাকচুয়ালি রেড ক্লিপই করেছিলেন, এবং সেই সীমানায় আছে বর্তমানে, তার জন্য রেড ক্লিপটাই অ্যান্সার হবে ভারত বাংলাদেশ। এবং 3 বিঘা করিডোর বলে যদি উত্তর থাকে, অপশন থাকে, অবশ্যই এটাও হবে 3 বিঘা করিডোর। নেক্সট ভারত আফগানিস্তান সীমানা হচ্ছে ডুরান্ড লাইন, কিন্তু বর্তমানে এটা পিওকে মানে পাক অকুপাইড কাশ্মীর, তার জন্য অপশানে ভারত পাকিস্তান না থেকে পাকিস্তান আফগানিস্তানও থাকতে পারে, সেই হিসাবে ভেবেচিন্তে অপশান করতে হবে। নেক্সট ভারত চীন, এটা হচ্ছে ম্যাকমোহন। এবং ভারত নেপাল ভুটান কোনো নির্দিষ্ট কোনো নাম নেই, তো আমরা বলতে পারি যে ভারত আর নেপালের যে সীমানা সেটা কিন্তু মুক্ত, সেটা হচ্ছে মুক্ত বর্ডার। 53 নম্বর প্রশ্ন, রাশিয়ার মুদ্রা কি? রাশিয়ার মুদ্রা হচ্ছে রুবেল। তো আরও কিছু আমরা মুদ্রা নিয়ে ডিটেলস আলোচনা করি, যে এই ইউরো মুদ্রাটি কার? তো ইউরোপীয় ইউনিয়নে যে 27খানা দেশ আছে, সেই 27খানা দেশের মুদ্রা হচ্ছে ইউরো। তো বর্তমানে বলি যে 27খানা দেশ,
পূর্বেও 27খানা ছিল। তো ইউকে ত্যাগ করে, মানে ইউকে মানে ইউনাইটেড কিংডমস, যেখানে 4টি দেশ আছে মেনলি, ব্রিটেন, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং ওয়ালস। তো 4খানা যে দেশ, সেই 4খানা দেশ নিয়ে হচ্ছে ইউকে। তো তারা ত্যাগ করে ইউরোপীয় ইউনিয়ন থেকে এবং নতুন যোগদান করেন, সেটা হচ্ছে ক্রোয়েশিয়া। এটা প্রায় 2022 সালের দিকে হয়তো ঘটনা। তো এখানে এই কারণে বলবো যে আগেও পূর্বেও 27টি ছিল, বর্তমানেও 27টি আছে। এবং এই কিনা মুদ্রাটি কার? কিনা মুদ্রা হচ্ছে পাপুয়া নিউগিনি। রিয়াল মুদ্রা কার? রিয়াল হচ্ছে সৌদি আরব, কাতার, ওমান, ইরান এবং ইয়েমেন। এবং দিনার হচ্ছে কুয়েত, ইরাক। দিরহাম কার? দিরহাম হচ্ছে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। তো আমরা ফার্স্টে বেশি ইম্পর্টেন্ট কোনটা? বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্রতিবেশীগুলো। প্রতিবেশী মেনলি যদি বলি রুপি মুদ্রা কার? ভারতের হচ্ছে ইন্ডিয়ান রুপি, পাকিস্তানের পাকিস্তান রুপি, নেপালের নেপালি রুপি, শ্রীলঙ্কার শ্রীলঙ্কান রুপি বলে বলতে পারি, এগুলো সবই হচ্ছে রুপি। তো ইন্দোনেশিয়ারও রুপি, মালদ্বীপেরও রুপি, এভাবে মনে রাখতে পারো। তো প্রতিবেশীর মধ্যে যে দুটো বেশি ইম্পর্টেন্ট, তাদের রুপি নয়, সেটা হচ্ছে ভুটানের নুলটাম এবং মায়ানমারের কায়াত। এই দুটো হচ্ছে প্রতিবেশী যাদের মুদ্রা রুপি নয়, তার জন্য ইম্পর্টেন্ট। এবং আরও দুটো ইম্পর্টেন্ট হচ্ছে চীন, জাপান। চীনের হচ্ছে ইয়ান বা রেনমিনবি, এবং জাপানের হচ্ছে ইয়েন। এই দুটো নামে কনফিউজ হয়ে যেতে পারে, ভালো করে দেখবে। ইয়ান আর ইয়েন, জাপানি আকার আছে তো ওর আকার নাই, আকারটা ইয়ানে আছে, এভাবে উল্টো করে মনে রাখতে পারো। আর বাংলাদেশের হচ্ছে টাকা। নেক্সট বলবো পাউন্ড মুদ্রাকার ইউকে মানে ইউনাইটেড কিংডমস। এখনই বললাম 4খানা দেশ আছে, ব্রিটেন, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং ওয়ালস। মিশর, সুদান, এদেরও কিন্তু পাউন্ড। ডলার ইম্পর্টেন্টগুলো দেশ লিখেছি, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। মেনলি এগুলোকেই দেখতে পারো, এগুলোর মধ্যেই আশা করছি চলে আসতে পারে। হাইড্রোপনিক্স শব্দটি কিসের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে কি মাটি ছাড়া গাছের প্রতিপালনকে হাইড্রোপনিক্স বলছে। তো এরকম একটা প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন করেছিল যে অ্যাসিডের মধ্যে কোন মৌলটি দেখতে পাওয়া যায়? অ্যাসিডের মৌল দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে হাইড্রোজেন। অ্যাসিড মানে অবশ্যই হাইড্রোজেন থাকবে, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে পড়েছিল, একটু দেখে নিও। বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল? তো এটা হবে হুগলি। এবং কারা চালু করেছিলেন? পর্তুগিজরা। তো ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ছাপাখানার আবিষ্কারক কে? এটা হচ্ছে গুটেনবার্গ, এটা মনে রাখবে। 58 ইন্ডিয়ান রিপাবলিক আর্মি এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, এই দুটো নামে অনেকেই কনফিউজ হয়ে যায়। রিপাবলিক আর্মি বললে উত্তর হবে মাস্টারদা সূর্য সেন, এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ বললে রাসবিহারী বসু হবে। তো এই দুটো কিন্তু কনফিউজ করো না, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দুটোই। যে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি বললে মাস্টারদা সূর্য সেন এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ বললে রাসবিহারী বোস হবে। তো আরেকটা ইম্পর্টেন্ট দেখো এখানে আছে, চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু মিলে তৈরি করেন স্বরাজ্য দল। সুভাষচন্দ্র বোস তৈরি করেন ফরওয়ার্ড ব্লক, একটা পার্টি। তো সব থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ম্যাক্সিমাম অনেকেই ভুল করে, যেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, যেটা তৈরি করে রাসবিহারী বসু। আর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ, যেটা আজাদ হিন্দ ফৌজ, সেটা কিন্তু তৈরি করেন ক্যাপ্টেন মোহন সিং। সুভাষচন্দ্র বোস কিন্তু হবে না, এটা মোহন সিং অ্যান্সার হবে। হ্যাঁ, এবং এই 1943 সালে কি হয়, সুভাষচন্দ্র বসু জুলাই মাসে সিঙ্গাপুরে, কোথায়? সিঙ্গাপুরে এর নেতৃত্ব গ্রহণ করেন। তো কোথায় গ্রহণ করেন? সিঙ্গাপুরে। কত সালে? 1943 সালের জুলাই মাসে নেতৃত্ব গ্রহণ করেন। আর আজাদ হিন্দ ফৌজ বা আইএনএ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির এর মানে তৈরি করেছিলেন কে? এটা কিন্তু মোহন সিং হবে। এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, এটা হচ্ছে রাসবিহারী বসু। ইন্ডিয়ান রিপাবলিক আর্মি, রিপাবলিক বললে মাস্টারদা সূর্য সেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে যতগুলো আলোচনা করলাম, প্রত্যেকটা অপশানে প্রায় 5টা থেকে প্রায় 10টা মতো উত্তর আলোচনা করছি, একটু ভালো করে দেখে নিন। মেডিকেল কলেজ কলকাতা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এটা হচ্ছে 1835 সালে। তো এটা দেখো কার সহযোগিতায় হয়েছিল? লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহযোগিতায়।
তো তিনি কিসের জনক? ভারতের আধুনিক পাশ্চাত্য শিক্ষার জন্য। তো পরের প্রশ্ন, রোহিঙ্গারা কোথাকার আদিবাসী ছিলেন? এটা উত্তর হচ্ছে মায়ানমার। খুবই সহজ প্রশ্ন। এটা অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স তৎকালীন 2018 সালের সাপেক্ষে এটা বলতে পারো একটা কারেন্ট অ্যাফেয়ার্স। পথের পাঁচালীর রচয়িতা কে? এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো সত্যজিৎ রায় কি করেন? এই উপন্যাস অবলম্বনে প্রথম ছবি নির্মিত করেন। আশাপূর্ণা দেবী তার গুরুত্বপূর্ণ উপন্যাস প্রথম প্রতিশ্রুতি এই উপন্যাসের জন্য তিনি কি জ্ঞানপীঠ পুরস্কার পান। ঠিক আছে, প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক সে আশাপূর্ণা দেবী। দিল্লির প্রাচীন নাম কি ছিল? তো এটা একটু হট লিস্টেড, বুঝতেই পারছো। তো খুব মনে রাখবে, এটা হচ্ছে ইন্দ্রপ্রস্থ। তো এই গয়ার বর্তমান নাম কি? গয়ার বর্তমান হচ্ছে গয়াজি, যেটা বিহারে অবস্থিত। অযোধ্যা, এটা এখনো অযোধ্যা নামেই আছে এবং উত্তরপ্রদেশে আছে। পাটলিপুত্র বর্তমান নাম হচ্ছে পাটনা, এটাও বিহারের মধ্যে অবস্থিত। আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? তো এটা উত্তর হবে রাজা রামমোহন রায়। আরও কিছু সভা আলোচনা করেছি। প্রার্থনা সমাজ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর হবে আত্মরাম পাণ্ডুরঙ্গ। তারপর হচ্ছে আর্য সমাজ, এটা হচ্ছে দয়ানন্দ সরস্বতী। তত্ত্ববোধিনী কে তৈরি করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে ব্রাহ্ম সমাজ, এটা রাজা রামমোহন রায়। এই ব্রাহ্ম সমাজটাই পরবর্তীকালে চালান তারা হচ্ছে দেবেন্দ্রনাথ এবং কেশবচন্দ্র, দুজনেই চালান। তার মধ্যে যে আদি ব্রাহ্ম সমাজ সেটা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং ভারতীয় ব্রাহ্ম সমাজ সেটা কিন্তু কেশবচন্দ্র সেন। এই ব্রাহ্ম সমাজটাই এটা দুভাগ হয়ে যায়। ঠিক আছে, কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করেন? এটা হচ্ছে সুইডেন। তো দেখো কি বলেছি, যে 1901 সাল থেকে 5টি বিষয়, যেটা হচ্ছে পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি, এবং 1969 সাল থেকে অর্থনীতিটা পরে অ্যাড হয়। মোট 6টি বিষয়ে নোবেল প্রাইজ দেওয়া হয়। তার মধ্যে শান্তিতে দেওয়া হয় কোথায়? শান্তিতে হচ্ছে নরওয়ের অসলো, এবং বাকি যে 5টা সেগুলো সুইডেনের স্টকহোম থেকে দেওয়া হয়। সিটি অফ প্যালেস বা প্রাসাদের শহর বলা হয় কাকে? কলকাতাকে। কলকাতা আরও একটা নাম সিটি অফ জয়। ঠিক আছে, জয়পুর বিখ্যাত পিঙ্ক সিটি বা গোলাপি শহর। হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ এই দুটো শহরকে একসঙ্গে বলা হয় যমজ শহর, যেমন কলকাতা, হাওড়া এই দুটোকেও যমজ শহর বলা হয়। দিল্লিকে বলা হয় সমাবেশের শহর বলা যায়। অতটা ইম্পর্টেন্ট নয়, তাও চাইলে দেখতে পারো, এগুলো ইম্পর্টেন্ট। ভারতীয় সংবিধানের 35A ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? এটা 2018 সাল হিসাবে বললে অবশ্যই বলবো জম্মু কাশ্মীর, কিন্তু এখন 35A ধারাটা উঠে গেছে। দেখো কি বলছি, 2019 সালের 31 অক্টোবর থেকে রাজ্যটি মানে জম্মু কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে পুনর্গঠিত হয়। তার মানে জম্মু কাশ্মীর রাজ্যটি দুভাগ হয়ে যায় এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত হয়, জম্মু কাশ্মীর এবং লাদাখে। তার মানে বর্তমানে এই লাদাখ হচ্ছে সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল। তার আগে ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এখন বর্তমানে বড় কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। এটা খুবই ইম্পর্টেন্ট। 2018 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা কারেন্ট অ্যাফেয়ার হিসাবে এসেছিল 2000 সালের প্রশ্ন, যেহেতু এটা। তো আমাদের বর্তমানে কোন দুটো পড়তে হবে? 2024 সাল যেটা হয়ে গেছে এবং 2026 সাল যেটা হবে। তো 2024 সালের গ্রীষ্মকালীন এটা হয়েছে কোথায়? প্যারিস, ফ্রান্সের প্যারিস। এবং 2026-এর শীতকালীন অলিম্পিক যেটা হবে মিলান বা কর্টিনা ডি অ্যাম্পেজো, কোথায়? ইটালির মিলান ও কর্টিনা ডি অ্যাম্পেজো। ভারতে ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার, যারা কোচ অ্যাকচুয়ালি, সেই পুরস্কারটা হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার। তো বাকি অপশানগুলো আলোচনা করি। দেখো, অর্জুন পুরস্কার এটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার, খেলাধুলা বিষয়ক এটা দ্বিতীয় পুরস্কার। তো প্রথম পুরস্কার কোনটি? প্রথম পুরস্কার হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, যেটা বর্তমানে এখন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার হিসাবে পরিচিত।
এর নামটা এখন চেঞ্জ হয়ে গেছে, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নাম চেঞ্জ হয়ে বর্তমানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার নামকরণ হয়েছে। তো 2025 সালের জানুয়ারি মাসে যে খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে, মানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে, সেই 4 জন ইম্পর্টেন্ট। মেনলি তোমরা দেখে নিও যে কে কোন খেলার সঙ্গে যুক্ত। মনু ভাকের শুটার, ডি গুকেশ দাবা, এটা খুবই ইম্পর্টেন্ট। হরমনপ্রীত সিং, এটা হচ্ছে হকি দলের অধিনায়ক, এবং প্রবীণ কুমার প্যারা অ্যাথলেট। আরও একটা অপশান আছে কালিদাস সম্মান, তো এটা শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্য, থিয়েটার এবং ভিজুয়াল আর্টের ক্ষেত্রে দেওয়া হয়। এটা আমাদের মধ্যপ্রদেশ রাজ্য সরকার প্রদান করে, এটা প্রদান করে। লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত? তো এটা হবে অভিধান সংকলন। তো বাকি অপশানগুলো দেখো, প্রাচীন দেহাবশেষ এই নিয়ে যে পড়াশোনা, সেটা বলছে প্রত্নতাত্ত্বিক বা জীবাশ্ম। আর যেটা এডিক্ট বলতে অ্যাকচুয়ালি লিপিকে বোঝাচ্ছে, শিলালিপি বা প্রস্তর লিপি যেগুলো বলে সেগুলো। এবং যেটা হচ্ছে ডেকোরেটিভ রাইটিং বা আলংকারিক লিখন, এটাকে বলছে ক্যালিগ্রাফি। নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? তো অ্যাকচুয়ালি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে সেটা হচ্ছে সিম্বগোত্রীয় উদ্ভিদ। সিম্বগোত্রীয় উদ্ভিদ মানে কারা? যেমন মটরশুঁটি, মটর, ছোলা, ডাল, সিম, এগুলো। তো এরা কি করে? এদের মূলে রাইবোজিয়াম ব্যাকটেরিয়া বসবাস করে এবং বাতাস থেকে কি করে? নাইট্রোজেনকে গ্রহণ করতে পারে, ডাইরেক্ট বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করতে পারে। কোন ভারতীয় 2018 সালে ম্যাগসাইসাই পুরস্কার লাভ করেন? তো এটা উত্তর হবে সোনাম ওয়াংচুক। তো আমরা জানবো যে ম্যাগসাইসাই পুরস্কারটি কী জন্য দেওয়া হয়। জনসেবা, সাংবাদিকতা, সাহিত্য, আন্তর্জাতিক সমন্বয়, সরকারি সেবা সহ বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয়। মেনলি এগুলো দেখবে, আন্তর্জাতিক সমন্বয়, সাংবাদিকতা, সাহিত্য, এগুলো দেখবে। তো একে এশিয়ার নোবেল প্রাইজ বলা হয়। ফিলিপাইন দেন সেটা প্রদান করে এবং প্রথম ভারতীয় এই পুরস্কারটি পেয়েছিলেন তিনি হচ্ছে আচার্য বিনোবা ভাবে। 85 গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? তো এটা উত্তর হবে গুজরাট। তো গুজরাটে আরও একটা নাচ আছে সুন্দর, যে ডান্ডিয়া। তো বাকি অপশনগুলো দেখো, উত্তরপ্রদেশ ইম্পর্টেন্ট নাচ বলতে পারো রাসলীলা, নটঙ্গি। ছত্তিশগড়ে হচ্ছে রাউত এবং রাজস্থানে হচ্ছে ঘুমর, কালবেলিয়া। আরও অনেক নাচ আছে, সবগুলোই দেখতে পারো। মেনলি ইম্পর্টেন্ট এগুলো আমি দিলাম। 89 বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ উত্তর কী হবে? উত্তর হবে নেপচুন। তো বৃহস্পতি কি? বৃহস্পতি হচ্ছে সবচেয়ে বড় গ্রহ। প্লুটো বর্তমানে এখন বামন গ্রহ। বুধ হচ্ছে সবচেয়ে ছোট গ্রহ, সূর্যের কাছের গ্রহ এবং দ্রুততম গ্রহ। বুধকে কি বলতে পারো? বুধ হচ্ছে সবচেয়ে ছোট গ্রহ, সূর্যের কাছের গ্রহ এবং দ্রুততম গ্রহ। আরও কিছু ইম্পর্টেন্ট কথা বলেছি এখানে, যেমন পড়েছে শীতলতম গ্রহ, তেমনি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে উষ্ণতম গ্রহ কোনটি? তো উষ্ণতম গ্রহ কিন্তু শুক্র। বুধ অবশ্য কাছের গ্রহ, কিন্তু তা সত্ত্বেও উষ্ণতম গ্রহ কিন্তু শুক্র। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দেখে নিন। লাল গ্রহ কাকে বলে? মঙ্গলকে। নীল গ্রহ পৃথিবীকে। বলয় দেখা যায় কোন গ্রহে? শনিতে। সন্ধ্যা তারা বা শুকতারা বলে কোন গ্রহটাকে? সন্ধ্যা তারা বা শুকতারা, এটা হচ্ছে শুক্র গ্রহকে বলা হয়। পৃথিবী ঘোরে পশ্চিম থেকে পূর্ব দিকে। প্রশ্ন আসতে পারে পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে? পশ্চিম থেকে পূর্ব দিকে। কিন্তু এর বিপরীত দিকে ঘোরে দুটি গ্রহ আছে, শুক্র, ইউরেনাস। এরা কি করে? পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘোরে। 90 নম্বর প্রশ্ন, কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেন? এর উত্তর হবে পুলেন বিহারী দাস। যোজনা কমিশনের পরিবর্তে অ্যাকচুয়ালি পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে? তো বর্তমানে এখন কাজ করছে নীতি আয়োগ। পঞ্চবার্ষিকী পরিকল্পনা বর্তমানে নাই, তার নাম চেঞ্জ করে করা হয়েছে নীতি আয়োগ। তো এটি থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করে। বলতে পারে কোনটি থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করে? তো এটি থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করে। 1 জানুয়ারি 2015 সালে এটা চালু হয়। চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী। তো সিইও কে
সি হচ্ছে বিভিআর সুব্রহ্মণ্যম এবং এর সদর দপ্তর কোথায়? নিউ দিল্লি। কোন সালে নেতাজি দেশ ত্যাগ করেছিলেন? তো এটা উত্তর হবে 1941। এটা উত্তর হবে না। 1943 সালে সিঙ্গাপুরে আইনের নেতৃত্ব গ্রহণ করেন, যেটা তৈরি করেছিলেন কে বললাম একটু আগেই, এটা মোহন সিং, ক্যাপ্টেন মোহন সিং তৈরি করেন। অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার? তো এটা হবে গুপ্ত বংশের। তো বাকি বংশগুলো একটু আলোচনা করে দিই। রাষ্ট্রকূট বংশ হচ্ছে ইলোলার কৈলাসনাথ মন্দির, যেটা তৈরি করেন রাজা প্রথম কৃষ্ণ। এবং এলিফ্যান্টা গুহা আসতে পারে। এলিফ্যান্টা গুহা কোন বংশের সমকালীন? তো এটা হবে রাষ্ট্রকূট বংশ। বা ইলোলার কৈলাসনাথ মন্দির কারা তৈরি করেছেন? রাষ্ট্রকূট। পাল বংশ, পাল বংশের হচ্ছে ইম্পর্টেন্ট সোমপুর মহাবিহার এবং বিক্রমশীল মহাবিহার, যেটা আগে আলোচনা করেছি, ধর্মপাল তৈরি করেন। এবং নেক্সট মৌর্য বংশের কি বিভিন্ন স্তম্ভ, স্তূপ বা বৌদ্ধ বিহার, বিভিন্ন রকম বৌদ্ধ বিহার তৈরি করেন, এটাই। নেক্সট বলবো কুষাণ বংশ, সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হচ্ছে গান্ধার শিল্প। 1928 সালে বরদলুই সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? তো এটা হবে সর্দার বল্লভভাই প্যাটেল। তো সর্দার বল্লভভাই প্যাটেল লৌহ মানব নামে পরিচিত ছিলেন। তারই স্মৃতি হিসাবে স্ট্যাচু অফ ইউনিটি, যেটা 182 মিটার লম্বা ছিল, গুজরাটের নর্মদা নদীর একটি দ্বীপে, যেটা কেভারিয়া, বর্তমানে এখন একতানগর নাম, শহরের কাছে তৈরি করেন। ঠিক আছে। 98 নিম্নের কোনটি তাপ পরিমাপের একক? তো তাপ পরিমাপের একক হচ্ছে এখানে জুল। তো তাপের দেখো এসআই একক হচ্ছে জুল এবং সিজিএস একক হচ্ছে ক্যালোরি। তো 1 ক্যালোরি সমান কত হয়? 4.2 জুল। নেক্সট ভোল্ট দেখো, ভোল্ট কি? ভোল্ট হচ্ছে তড়িৎ বিভবের বা বিভব প্রভেদ বলতে পারো। এসআই একক হচ্ছে ভোল্ট। এসআই একক তড়িৎ বিভবের কি? এসআই একক। এবং এর সিজিএস একক বলে, তা সিজিএস একক বললে বলবো কার? তড়িৎ বিভবের সিজিএস একক বললে বলবো ইএসইউ, মানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আর যেটা নিউটন দিয়ে বলছে, অ্যাকচুয়ালি এটা বলের একক। তো বলের এসআই একক হচ্ছে নিউটন এবং সিজিএস একক হচ্ছে ডাইন। ফ্লাক্স কি? ফ্লাক্সটা কোনো একক নয়, এটা কি দেখো বলছে, তো কোনো তলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা হচ্ছে ফ্লাক্স। 8 নম্বর প্রশ্ন, কম্পিউটারের প্রথম ভাষা কোনটি ছিল? এর উত্তর হবে ফরট্রান।